আছিরা মনে করেছিল অভিশাপ থেকে মুক্তি পেয়েছে, কিন্তু সে বুঝতে পারছিল না এই রহস্যের সমাপ্তি আসলে এখানেই নয়। চুলটি ফেলে আসার পরও তার ভিতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছিল, যেন কিছু একটা এখনো তার জীবনের সাথে লেগে আছে, অদৃশ্যভাবে, নিঃশব্দে। বাড়ি ফিরে আসার পর প্রথম কয়েকদিন স্বাভাবিক লাগছিল, সব কিছু আগের মতোই চলছে, কিন্তু রাতের বেলা ঘুমাতে গেলে অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকলো। স্বপ্নের মধ্যে এক দীর্ঘ চুলের নারীর ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছিল, চোখ দুটি লাল, মুখে কোনো আবেগ নেই। এক রাতে হঠাৎই সে দেখল আয়নার মধ্যে তার প্রতিচ্ছবি একটু একটু করে বদলে যাচ্ছে। সে নিজের মুখ দেখে আঁতকে উঠল, তার চুলগুলো অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গিয়েছে, এবং মনে হচ্ছে যেন এগুলো তার ইচ্ছার বিরুদ্ধে নড়ছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে আতঙ্কিত হয়ে গেল। হাত দিয়ে চুল ধরতেই মনে হলো এগুলো শুধু সাধারণ চুল নয়, এগুলো যেন কিছু বলতে চায়। ঠিক তখনই জানালার বাইরে থেকে কেউ বা কিছু ধীরে ধীরে নাম ধরে ডাকল, আছিরা। আছিরার রক্ত হিম হয়ে গেল। সে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল, কিন্তু বাইরে কেউ নেই। হঠাৎ তার কানে একটা ফিসফিস শোনা গেল, তুমি আমাকে ফেলে এসেছিলে, কিন্তু আমি তোমার সঙ্গেই ছিলাম, আছি, আর চিরকাল থাকব। ভয়ে ও আতঙ্কে সে জানালা বন্ধ করে দিল। তার মনে হলো এটা শুধু তার কল্পনা হতে পারে, কিন্তু পরদিন সকালে যখন ঘুম থেকে উঠল, তখনই ভয়ানক কিছু দেখতে পেল। তার ঘরের মেঝেতে লম্বা কালো চুল ছড়িয়ে আছে, যেন কেউ সেখানে বসেছিল সারা রাত। এখন আছিরার আর কোনো সন্দেহ রইল না, চুলের রহস্য শেষ হয়নি, বরং এটি আরও গভীরে প্রবেশ করেছে তার জীবনে। কিন্তু এবার সে পালাবে না। সে সিদ্ধান্ত নিল তাকে সত্যটা খুঁজে বের করতেই হবে, এই চুলের পিছনের রহস্য, এবং সেই নারীর পরিচয় যে তার স্বপ্নে আসে বারবার। রহস্যের সমাধান করতে হলে তাকে আবার ফিরে যেতে হবে সেই অভিশপ্ত কুঁড়েঘরে। কিন্তু এবার সে একা যাবে না। আছিরা জানত এই রহস্যের সমাধান একা করা সম্ভব নয়। তাকে সাহায্য চাইতে হবে এমন কারো কাছ থেকে যে অতিপ্রাকৃত বিষয় সম্পর্কে জানে। অনেক ভাবনার পর সেই সিদ্ধান্ত নেয় গ্রামের এক প্রবীণ সাধুর কাছে যাবে, যিনি নাকি বহু পুরনো জাদুবিদ্যা আর অশুভ শক্তি নিয়ে গবেষণা করেন। পরদিন সকালে আছিরা একটুও দেরি না করে সাধুর আশ্রমের দিকে রওনা দেয়। পথে যেতে যেতে মনে হচ্ছিল কেউ যেন তার পেছনে হাঁটছে, কিন্তু ফিরে তাকালেই চারপাশ একেবারে ফাঁকা। বাতাস ভারী হয়ে উঠছিল, চারপাশের গাছগুলোর পাতা স্থির হয়ে গিয়েছিল, যেন পুরো প্রকৃতি তার পথচলা দেখছিল। সাধুর কুটিরে পৌঁছে আছিরা দেখল এক বৃদ্ধ বসে আছেন, চোখ বন্ধ, ধ্যানমগ্ন। তার শরীর জীর্ণ হলেও মুখে এক আশ্চর্য শান্তি ছিল। আছিরা ধীরে ধীরে কাছে গিয়ে সব কিছু খুলে বলল, চুলের রহস্য, ভয়ানক স্বপ্ন, আয়নার প্রতিচ্ছবি, জানালার ফিসফিসানি, এবং সর্বশেষ তার ঘরের মেঝেতে পড়ে থাকা লম্বা কালো চুল। সব কথা শুনে সাধু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি যা দেখেছ তা কোনো সাধারণ প্রেতাত্মা নয়। এই চুল একটি আত্মার সাথে বাঁধা রয়েছে, যে কখনো মুক্তি পায়নি। তোমার সাথে তার কোনো সম্পর্ক আছে, তাই সে তোমাকে ছাড়বে না যতক্ষণ না তুমি তার কাহিনী খুঁজে বের করো। আছিরার গা শিউরে উঠল। সে ভাবল, তাহলে কি এই আত্মা কোনো পুরনো অভিশাপের শিকার, নাকি এটি তার পূর্বপুরুষদের কেউ? সাধু চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন, তারপর বললেন, এই আত্মা যে নারীর, সে জীবদ্দশায় এক ভয়ানক প্রতারণার শিকার হয়েছিল। কেউ তাকে মেরে ফেলেছিল, কিন্তু তার আত্মা চুলের মধ্যে আটকে গিয়েছে, কারণ সে তার প্রতিশোধ সম্পন্ন করতে পারেনি। সে তোমাকে বেছে নিয়েছে, কারণ হয় তুমি তার রক্তের কেউ, না হয় তোমার শরীরে এমন কিছু আছে যা তাকে আকৃষ্ট করেছে। আছিরা হতবাক হয়ে গেল। তাহলে কি সে আসলেই এই আত্মার সাথে কোনোভাবে জড়িত? কিন্তু কিভাবে? সাধু বললেন, তোমাকে সত্য জানতে হলে চুলটি যেখানে প্রথম পেয়েছিলে সেখানেই ফিরে যেতে হবে। কিন্তু এবার একা নয়, কারণ এখন সে তোমার কাছে সম্পূর্ণ শক্তি নিয়ে আসবে। তুমি প্রস্তুত তো? আছিরা এক মুহূর্ত চুপ করে রইল। তার মাথার ভেতর হাজারো প্রশ্ন, হাজারো ভয়। কিন্তু সে জানত পালিয়ে কোনো লাভ নেই।
সে ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে বলল, আমি প্রস্তুত। সন্ধ্যার পর তারা দুজনই রওনা দিল সেই অভিশপ্ত কুঁড়েঘরের দিকে। আছিরা ও সাধু সন্ধ্যার পর অন্ধকার বনটির দিকে এগিয়ে যেতে লাগল। আকাশে কোনো চাঁদ নেই, চারপাশ নিস্তব্ধ। শুধু মাঝে মাঝে পাতা মোচমোচ করে উঠছিল, যেন অদৃশ্য কিছু তাদের চলার পথ অনুসরণ করছে। আছিরার বুক কাঁপছিল, কিন্তু সে জানত পেছনে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। বৃদ্ধ সাধু ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ করতে থাকলেন। তার হাতে একটি লাল সুতো বাঁধা ছিল, যা তিনি আছিরার কবজিতে জড়িয়ে দিলেন। এই সুতো তোমাকে কিছুক্ষণের জন্য রক্ষা করবে, কিন্তু সাবধান। যদি ভয় পেয়ে চুলের ডাক শুনে সাড়া দাও, তবে তুমি এই অভিশাপের নতুন শিকার হয়ে যাবে। আছিরা কোনো কথা না বলে মাথা ঝাঁকাল। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, এই আত্মাটিকে। অবশেষে তারা সেই কুঁড়েঘরে পৌঁছালো। এটি আগের চেয়েও বেশি জীর্ণ, যেন বহু বছর ধরে এটি পরিত্যক্ত। তবে একটি জিনিস বদলায়নি, ঘরের দরজা আধা খোলা, আর ভেতর থেকে অদ্ভুত এক ঠান্ডা বাতাস বেরিয়ে আসছিল। সাধু দরজার সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বললেন, আমরা এখানে এসেছি সত্য জানতে, তোমার প্রতিশোধ সম্পন্ন করতে নয়। যদি তুমি শান্তি চাও, তবে তোমার কাহিনী বলো। মুহূর্তের মধ্যে বাতাসের গতি বেড়ে গেল, যেন চারপাশের গাছপালা ভয় পাচ্ছে। ঘরের ভেতর থেকে শো শো শব্দ আসতে লাগলো, আর তারপর ধীরে ধীরে এক ছায়ামূর্তি গঠন নিতে লাগলো। আছিরা আতঙ্কে পেছনে সরে গেল। সামনে দাঁড়িয়ে থাকা সেই নারীর মুখ পুরোপুরি দেখা যাচ্ছিল না, কিন্তু তার দীর্ঘ চুল মেঝেতে লুটিয়ে পড়েছিল। তার চোখ দুটি জ্বলজ্বল করছিল, যেন তার দৃষ্টির মধ্যে হাজার বছরের কষ্ট জমে আছে। নারী ধীরে ধীরে ফিসফিস করে বলল, আমার নাম রুকসানা। আমাকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়েছিল, আমার জীবন কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আমার আত্মা এখনো প্রতিশোধ নিতে পারেনি। আছিরা হতবাক হয়ে গেল। রুকসানা, এই নাম তার পরিবারের পুরনো ইতিহাসে শুনেছে, কিন্তু বিশ্বাস করতে পারেনি যে এই আত্মা আসলে তার পূর্বপুরুষের কেউ হতে পারে। সাধু জিজ্ঞেস করলেন, তোমার হত্যাকারী কে ছিল? নারী কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আমারই স্বামী। আমাকে বেঁচে থাকতে দেয়নি, কারণ আমি জানতাম তার গোপন অপরাধের কথা। সেই রাতে সে আমার চুল ধরে টেনে নিল, আমার গলা চেপে ধরল, আর আমি ধীরে ধীরে অন্ধকারে ডুবে গেলাম, কিন্তু আমার আত্মা চুলের সাথে বাঁধা রয়ে গেল। আছিরার মাথা ঘুরে যেতে লাগলো। এই রহস্য শুধু চুলের জাদু নয়, এটি ছিল এক অভিশপ্ত অতীতের প্রতিশোধের গল্প। সাধু ধীরে ধীরে বললেন, তুমি কি চাও যে আমরা তোমার আত্মাকে মুক্তি দিই? রুকসানা ফিসফিস করে বলল, আমি মুক্তি চাই, কিন্তু আমার হত্যাকারীর রক্তের উত্তরাধিকারী এই মাটিতে আছে। যতক্ষণ না সে আমার বিচার করবে, ততক্ষণ আমি মুক্তি পাব না। আছিরা আতঙ্কিত হয়ে গেল। তাহলে কি সেই উত্তরাধিকারী? তারই পরিবারের কেউ কি রুকসানাকে হত্যা করেছিল? আছিরার সামনে এখন দুইটি পথ, এক, সত্যের মুখোমুখি হওয়া এবং তার পূর্বপুরুষের পাপের শাস্তি দেওয়া, অথবা দুই, পালিয়ে যাওয়া, যার ফলে রুকসানার আত্মা চিরকাল তাকে অনুসরণ করবে। সে কি করবে? সত্যের মুখোমুখি হবে, নাকি পালিয়ে যাবে? আছিরার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল। যদি রুকসানার হত্যাকারী তার পূর্বপুরুষ হয়ে থাকে, তবে কি তারও কিছু দোষ আছে? রক্তের বন্ধন কি পাপের ভার বহন করে? কিন্তু পালিয়ে যাওয়াও কোনো সমাধান নয়। সাধু ধীরে ধীরে বললেন, তুমি কি এই সত্যের ভার নিতে পারবে, আছিরা? আছিরা গভীর শ্বাস নিল। সে জানত, সত্য কখনোই সহজ নয়, কিন্তু এটি থেকে পলায়ন করা মানে নিজেকেই ধ্বংসের পথে ঠেলে দেওয়া। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি সত্য জানতে চাই। আমি বিচার করব, যদি তা আমার পক্ষে সম্ভব হয়। রুকসানার ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। বাতাসের মধ্যেও একটা ভারী শীতলতা ছড়িয়ে পড়ছিল। তার লাল চোখ দুটি কিছুক্ষণ আছিরার দিকে তাকিয়ে থাকলো, তারপর ফিসফিস করে বলল, তাহলে শোনো আমার কাহিনী। রুকসানার করুণ কাহিনী। অনেক বছর আগে এই গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল রুকসানা। সে ছিল অসাধারণ রূপবতী, আর তার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল তার লম্বা, কালো, মসৃণ চুল। সবাই বলতো, তার চুলে যেন এক জাদু ছিল, যা তাকে অন্যদের থেকে আলাদা করত।
কিন্তু এই সৌন্দর্যই একদিন তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। তার স্বামী কামরুল বাহিরে শান্ত স্বভাবের হলেও ভিতরে ছিল অত্যন্ত নিষ্ঠুর। সে ছিল ধনী ও প্রভাবশালী, কিন্তু লোভ ও প্রতারণায় ভরা। রুকসানা একদিন জানতে পারে তার স্বামী গোপনে অবৈধ কাজ করছে, গরিবদের জমি দখল করে, হত্যা করে, এমনকি কিছু অভিশপ্ত কালো জাদুর চর্চাও করছে শক্তি অর্জনের জন্য। রুকসানা যখন তাকে বাধা দিতে চাইল, কামরুল ভয় পেল যে তার স্ত্রী এই কথা প্রকাশ করে দেবে। তাই এক রাতে সে ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নেয়। সেই রাতে প্রবল ঝড় হচ্ছিল। রুকসানা ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ অনুভব করল কেউ তার চুল ধরে টানছে। ঘুম ভেঙে দেখে কামরুল দাঁড়িয়ে আছে, চোখে শয়তানি দৃষ্টি। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, রুকসানা। এই বলে সে তার চুল শক্ত করে ধরল এবং এক ধাক্কায় তাকে মাটিতে ফেলে দিল। রুকসানা সাহায্যের জন্য চিৎকার করতে চাইল, কিন্তু কামরুল তার গলা চেপে ধরল। শেষ মুহূর্তে রুকসানা কেবল একটাই অনুভব করেছিল, তার চুলের মধ্যে যেন এক শক্তি কাজ করছিল, যা তাকে রক্ষা করতে চাচ্ছিল। কিন্তু সে আর লড়তে পারল না। ধীরে ধীরে তার শরীর নিস্তেজ হয়ে গেল, তার দৃষ্টি অন্ধকারে ঢেকে গেল। কিন্তু তার আত্মা মুক্ত হতে পারল না, কারণ তার চুল ছিল তার শক্তির উৎস, এবং সেই চুল কামরুল তার বাড়ির এক গোপন কুয়ার নিচে পুঁতে রেখেছিল, যাতে রুকসানার আত্মা চিরদিন বন্দী থাকে। বর্তমানে ফিরে আসা আছিরার মাথা ঘুরতে লাগলো। তাহলে তার পূর্বপুরুষ কামরুল ছিল এক হত্যাকারী। তার নিজের পরিবার এমন এক অভিশপ্ত অতীত বহন করছে, যা আজও রুকসানার আত্মাকে মুক্ত হতে দিচ্ছে না। সাধু বললেন, তুমি যদি সত্যি এই অভিশাপের সমাপ্তি চাও, তবে তোমাকে সেই কুয়ার সন্ধান করতে হবে, যেখানে রুকসানার চুল লুকিয়ে রাখা হয়েছিল। আছিরা দ্রুত ভাবতে লাগল। গ্রামে তাদের পুরনো জমিদার বাড়ি ছিল, যা বহু বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে। সে অনেকবার শুনেছে সেই বাড়ির পেছনে একটা পুরনো কুয়া আছে, যেখানে কেউ যেতে সাহস পায় না। আমাকে সেখানে যেতে হবে, আছিরা দৃঢ়ভাবে বলল। সাধু মাথা ঝাঁকালেন, সাবধান। কামরুল শুধু একজন মানুষ ছিল না, সে অন্ধকার শক্তির সাহায্য নিয়েছিল। যদি সেই কুয়ার অভিশাপ ভাঙতে চাও, তবে তোমার সামনে আরো ভয়ঙ্কর বিপদ আসতে পারে। আছিরা জানত ভয় পাওয়ার সময় নেই। সে কি পারবে রুকসানার আত্মাকে মুক্ত করতে, নাকি এই অভিশাপ চিরকাল তার পরিবারের সাথে লেগে থাকবে? রাতের গভীর অন্ধকারে সে রওনা দিল সেই পুরনো জমিদার বাড়ির দিকে, যেখানে অপেক্ষা করছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য।